আমি তো তখন 10-15 বছর, মানে অনেকটাই ছোট। হ্যাঁ আমার যখন দিদির মেয়ে হয়, মানে ছোট দিদির মেয়ে, হ্যাঁ আমার জেঠুর দুটো মেয়ে একটা ছেলে। আচ্ছা মেয়ে দুটো বড় আর দাদা ছোট। তো তখন আমার ভাগ্নি যখন সবে সবে হয়, তার ঠিক পরের পরের ঘটনা তো। তো সেই সময় ওদের বাড়িতে, মানে আমার যে বড় যাইবো তাদের বাড়িতে একটা, মানে ওই যাকে বলে না, নেগেটিভ এনার্জি বলে কিছু একটা ব্যাপার থাকে। হ্যাঁ হ্যাঁ পজিটিভ যেমন আছে, নেগেটিভও তেমন আছে। তো সেই নেগেটিভ যে ব্যাপারটা, সেটা ওদের বাড়িতে একটা কালী বলে যার কার হতো, সে একটা, মানে একটা লোক সেই জিনিসটা উপাসনা করতো, মানে যে আচ্ছা ধ্যান বলো, তাহলে তান্ত্রিক বলো, এরকম টাইপের একটা লোক ছিল ওদের গ্রামেরই। হ্যাঁ লোকটা এখন মারা গিয়েছে, কিন্তু ওর যে শিষ্য সেই ব্যাপারটাকে টেনে নিয়ে বেড়াচ্ছে এখনো। ওয়েলকাম ব্যাক ভূত ভীষণ হরর পডকাস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শুভ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে ফলো করেন, আপনারা জানেন যে আমাদের চ্যানেলে আমরা পূর্বে ঘটে যাওয়া কিছু সত্যি ভৌতিক ও অলৌকিক ঘটনা পাঠ করে শোনাই, যেই ঘটনাগুলো আমাদের চ্যানেলের শ্রোতাদের থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। তো আজকে আর কোনো কথা বাড়াতে চাইছি না, কারণ মাঝে বেশ কিছু এপিসোড বিশেষ কারণে মিস করে গেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বিশেষ অসুবিধার কারণে। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে আজকে যে ঘটনাটা আপনারা শুনবেন, সেটা কিন্তু ডাইরেক্ট আমাদের ঘটনা প্রেরিকার গলাতেই শুনবেন। আমি এই ঘটনাটা ফোনের মাধ্যমে কিন্তু ওনার থেকে জেনেছি। আর বেটার এক্সপিরিয়েন্সের জন্য আপনারা কিন্তু হেডফোনটা ব্যবহার করতে পারেন। তো শুরু করছি আজকের গায়ে কাটা দেওয়া সত্যি ভৌতিক ঘটনা। যেহেতু ঘটনাটা আজকের ঘটনা প্রেরিকার আত্মীয়র সাথে জড়িত, তাই ঘটনাটা ওনার সেই সমস্ত আত্মীয়রা শুনলে একটা অশান্তির সৃষ্টি হতে পারে। তাই উনি আমাদের অনুরোধ করেছেন ওনার নাম আর ঠিকানাটা গোপন রাখতে। তাই ওনার কথা মতো আমরা ওনার নাম আর ঠিকানাটা মিউট করে রাখবো। তো চলুন আজকের ঘটনাটা শুনে নেওয়া যাক। হ্যালো। বলো। হ্যাঁ, তাহলে আমাদের সঙ্গে আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটার ঘটনা কতদিন থেকে শুনছো? ঘটনা এই 1-1.5 মাস। আচ্ছা, তো যে মানে ঘটনাটা শেয়ার করার জন্য আমাকে আর কি আমার সঙ্গে যোগাযোগ করেছো, তো সেই ঘটনাটা কতদিনের আগেকার ঘটনা, মানে কোথায় হয়েছিল? ঘটনাটা আমাদের বাড়িতেই। আর ঘটনাটা অনেক দিন থেকেই, মানে প্রায় ধরো 10-15 বছর ধরে ব্যাপারটা এখনো চলছে। এখন অনেক জিনিস আমরা বুঝতে পারি নিজেদের বাড়িতে, নিজেদের আশেপাশে মনে হয়। আচ্ছা তো সূত্রপাতটা ওই 10-15 বছর আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞাসা করিনি। তুমি যেহেতু আমাদের মানে যে স্ট্যান্ডার্ড যে যারা শ্রোতা, তারা তো সবাই ঘটনাগুলো শোনে আমার করাতেই, আমি হচ্ছে সেই এটা পডকাস্ট করি। তো অনেকের বক্তব্য থাকে কি, আমরা হয়তো এইসব ঘটনা হয়তো আমরা বানিয়ে বলি। তো সেটা যে নয়, সেটা আজকে তোমার সঙ্গে যে কথা বলছি সেটাই আমরা আপলোড করব এরকম ভাবেই, যাতে করে যারা শুনছে তারা হয়তো এই ভুলটা হয়তো ভাঙবে যে এইসব ঘটনা আমরা হয়তো বানিয়ে বলি না, সত্যি ঘটনা এইসব ঘটে। তো যারা অনেকে বিশ্বাস করে না, অনেকে বিশ্বাস করবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো যাদের সঙ্গে ঘটে তারাই এই জিনিসটা মানে বলতে পারবে যে হ্যাঁ সত্যি ঘটে। তো ঠিক আছে, আপনার আজকে তোমার বাড়ি কোথায়? আমার আচ্ছা ঠিক আছে, আপনার নাম জানতে কোনো অসুবিধা নেই তো? না। ও ঠিক আছে, তাহলে তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর বেশি কথা বাড়াবো না, কারণ বেশি কথা কারণে শুনতে ভালো লাগবে না। তো ঘটনাটা যেটা ঘটেছে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যেরকম ভাবে ঘটেছে, যদি সাজিয়ে গুছিয়ে না বলা যেতে পারে, যেরকম মনে আছে সেরকম ভাবে তাহলে বলো আমাদেরকে। আচ্ছা, আমি তো তখন 10-15 বছর, মানে অনেকটাই ছোট। হ্যাঁ আমার যখন দিদির মেয়ে হয়, মানে ছোট দিদির মেয়ে, আমার জেঠুর দুটো মেয়ে একটা ছেলে। মেয়ে দুটো বড় আর দাদা ছোট। তো তখন আমার ভাগ্নি যখন সবে সবে হয়, তার ঠিক পরের পরের ঘটনা তো। তো সেই সময়
ওদের বাড়িতে মানে আমার যে বড় যাইবো তাদের বাড়িতে ওরা তখন মানে আমার দিদি আইসিডিএস এর চাকরি করে, তো যেহেতু ওর ছেলে ছোট, বাড়িতে দেখাশোনা করে সেরকম কেউ নেই, তো ওকে আমাদের বাড়ির এখানে এসে ওরা ভাড়া থাকে, আর ওকে ওর ছেলেকে এখানে রেখে যায়। আমি ওর সাথে খেলা টেলা করি, আমার দাদা আমি না আরো ধরো, আর এখানে নানা নানির কাছেই থাকতো, ওদের কাছে মানে আমাদের কাছে এরকম একটা। তো তারপরে ওই দিদিদের বাড়িতে একটা মানে ওই যাকে বলে না নেগেটিভ এনার্জি বলে কিছু একটা ব্যাপার থাকে, পজিটিভ যেমন আছে নেগেটিভও তেমন আছে। তো সেই নেগেটিভ যে ব্যাপারটা সেটা ওদের বাড়িতে একটা মানে ওদের গ্রামেরই, গ্রামটা বেশি দূর নাই, যে নারায়ণপুরে ওখানে রাঙাপুকুর ভেতর দিকে আছে না, ওইখানে। তো ওদের যে বাড়ি মানে ওদের বাড়িটা হচ্ছে প্রথমে ঢুকতেই এই বারান্দা টাইপের, সাইড দিয়ে 3টে ঘর, এই সাইডে এক পাশে আমাদের মানে আমার দিদি শ্বশুর শাশুড়ি একদিকে থাকতো, উপরে টিনের চাল, আর এদিকে বড় আগেকার বাড়িগুলো তো বড় খৈলান টাইপের থাকতো না, উঠোন বড় একদম ধান টান শুকোতে দেওয়ার জন্য। আর যেহেতু বাড়িতে 3 বউ, তো 3টা রান্নাঘর, একটা একদম মানে যেদিকে দাদা মানে জাইবুদের ঘরটা একদম শেষ, ওর পাশে এদিকে একটা রান্নাঘর ছিল, ওটা ছোট যে বৌদি সে রান্না করতো, আমার দিদির ঘরটা মাঝখানে ছিল রান্নাঘরটা, বারান্দার একদম সোজাসুজি মানে গেট দিয়ে ঢুকেই সোজাসুজি ও রান্নাঘরটা দেখা যাবে। ও মাটির রান্নাঘরগুলো আবার মাটির ছিল। আর যেটা বড় যে মানে আমার দিদি যে বড় জাত, ওর রান্নাঘরটা ছিল একদম কোণার দিকে, আর এই সাইডে বাথরুম ছিল, ওটা একটু দূরেই ছিল অবশ্য। তো ওই ওদের যে রান্নাঘর সেই রান্নাঘরটাতে একটা মানে কালী বলে যার কার হতো, সে একটা মানে একটা লোক সেই জিনিসটা উপাসনা করতো, মানে যে ধ্যান বলো তাহলে তান্ত্রিক বলো এরকম টাইপের একটা লোক ছিল ওদের গ্রামেরই। লোকটা এখন মারা গিয়েছে, কিন্তু ওর যে শিষ্য সেই ব্যাপারটাকে টেনে নিয়ে বেড়াচ্ছে এখনো। আচ্ছা, মানে ওই মানে যে মানে তোমার যে শ্বশুর মানে তো দিদির যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়ির মানে বাড়ির ভেতরে রান্নাঘরে? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই ব্যাপারটা করা হতো। আচ্ছা, তো সেই তো বাড়ির ভিতরে লোকজন তো থাকতো, তাহলে ওই লোক তুমি বললে তোমার নাম, তোমার দিদি নিশ্চয়ই মুসলিম সম্প্রদায়ের মধ্যেই এর মধ্যে, যেহেতু তো কালী সাধক তো এরা তো হিন্দু ধর্মের মধ্যে হয়, তো ওরা ওখানে কিভাবে করলো? ওটা আমি ঠিক জানি না, আমি তো অত ডিটেলস বলতে পারবো না। ওই গ্রামে যে আমার মামা আছে সেই মামা আর কি বলেছিল। আর দ্বিতীয়ত আমাদের বাড়িতে যখন মানে একটু মানে ওই যে জিনিসটা নিয়ে প্রবলেম হয় তখন আমরা যাকে দেখাই, তারপরে উনি আমাকে ওই পান পাতার মধ্যে করে কি করেছিল, সেখানে আমরা কালীরই মুখ দেখেছিলাম এরকম, মানে মা বাবা দেখেছিল, আমি তো তখন ছোট। তো সেই জন্য ওটা ওইটাই, মানে এখন অতটা জানি না ঠিক। আচ্ছা আচ্ছা। তো সেই লোকটা এভাবে মানে ওই যে কালীটা সেটা মানে কিছু বছর পর পর, আমি ঠিক জানি না কতটা বছর পর পর, একজন করে লোক মানে ও মেরে ফেলে। আচ্ছা, যাই হোক, ওর অ্যাকচুয়ালি দরকার হয় সেটা, আমি জানি না এটা সত্যি কি না। মা একবার বলেছিল, মানে মামার কাছ থেকে শুনেই বলেছে এটা। তো ওই একটা মেয়ে ছিল, মানে ওই যে লোকটা এটা করতো তার ছেলে হবে নাতি হবে, মানে দূর সম্পর্ক, যে ধর্ম ভাই পাতায় না ওরকম ভাবে, ওরকম কি সম্পর্কে একজন নাতি হবে। তো তার সাথে একটা মেয়ে আর কি প্রেম করতো। তো প্রেম করতে করতে হঠাৎ করে সেই মেয়েটাকে মানে ওই আর কি ফাঁসিয়ে টাসিয়ে নিয়ে তাকে ওভাবে মেরে ফেলে ওরা। তো তারপরে তার হাড়, তারপরে মানে যেসব জিনিস রাখলে আর কি একটা আত্মা কখনো মুক্তি পায় না, তোমাদের মধ্যেও বলো আমাদের মধ্যেও বলো, তো এসব জিনিস তো কখনো বাড়িতে রাখে না। সেটা জামা কাপড় বা আর কোনো কিছু ইউজ করা জিনিস হয়তো কেউ রাখে, তার ভালোবাসার মানুষ, তা বাদ দিয়ে তো অনেক কিছু রাখে না। সে তো অবশ্যই। তো সেও কষ্ট পায় এবং যে দেখবে তারও তো কষ্ট, স্বাভাবিক ব্যাপার। তো ওই ব্যাপার ওই একটা হাড়ির মধ্যে করে মানে মুখ বন্ধ করে সেটা ওখানে রেখে দেয় মাটির মধ্যে, মাটি ওই রান্নাঘরটার ভেতর দিকে। মানে তোমাদের দিদি শ্বশুর বাড়ির বড় জাজে সেই ওদের রান্নাঘরটার ভেতর, তার রান্নাঘরে। তো সে এখন ভয় পেতো কি না পেতো ওরাই জানে। তো ওই লোকটা মানে যখন আমার দিদিরা চলে আসে
আর এই কাজটা করতো আমার জামাইবাবু, ওই নয়, যে আমার জামাইবাবুর যে দাদা সে করতো না, আমার জামাইবাবু এই ব্যাপারটা করতো। আচ্ছা আচ্ছা। তো ওই লোকটা মানে সপ্তাহে মনে করো 3-4 দিন আসে, কি করে না করে আমি জানি না, কিন্তু বোঝা যায় যে না ওরা ব্যাপারটা নিয়ে কিছু করছে ঘাটাঘাটি। আচ্ছা। তখন ওরা যখন এখানে চলে আসে ভাড়া, তখন ওরা ওই জিনিসটাকে এখানে নিয়ে চলে আসে। তো ভাড়া বাড়িতে তো কোথাও এসব রাখতে দেবে না। না না। আর একটা মানে ভাড়া বাড়ি কেন, কোনো সাধারণ মানুষের বাড়িতে এইসব জিনিস হ্যাঁ কেউ কেন হবে আমরা সেটা কেন চাইবে না। করতে দেবো, কেন হ্যাঁ। করতে দেবো? হ্যাঁ। আর আমাদের বাড়িটা মানে সামনের দিক থেকে আলাদা মনে হলো, ভেতরের দিকে আমাদের মাটির ঘর দুটো এক। আচ্ছা। মানে একটা মাটির ঘরে যে কোঠা বলে না, কোঠাটা সেম, আমাদের চালে উঠলে ওদের ওদিক দিয়ে বেরোনো যাবে। আর মানে মাঝখানে শুধু বারান্দায় শুধু একটা পার্টিশন করা আছে, তার বাদ বাকি ঘর একটাই। আচ্ছা আচ্ছা। ঘরটাও একই ছিল, কিন্তু মাঝখানে পরে দেওয়াল তুলে দেওয়া হয়েছে যেহেতু ভাগ করে দিয়েছে তখন। হ্যাঁ। তো ওই ঘরটাতেই করতো। তো তখন তো প্রথম আমার ব্যাপারটা তো বুঝতে পারিনি, গায়ে লাগাইনি। আর প্রথম তো বুঝতে পারাটাও না। আর মাটির দেওয়াল তো প্রচন্ড মোটা, ওরা কি করতো, মঞ্চ পড়তো না কি করতো সেসব আমরা তো মানে বুঝতে পেতাম না, শুনতে পেতাম না। যখন আমার ভাই হয়, এটা 2015 দিকের কথা, অনেকে থাকে না যারা বুঝতে পারে যে এরকম আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো আছে। তো আমার মাসি এরকম অনেকে বুঝতে পারে যে ও প্রচন্ড ভয় পায়, এই কিছু মানে একটু কারোর ছায়া দেখলো হট করে আমি দৌড়ে গেলাম, ও আমাকে দেখতে পেলো না বা হয়তো আওয়াজ শুনতে পেলো, ব্যাস সবসময় এরকম করতে থাকে। রাত্রেবেলা শুয়ে থাকে, বলবে কি আমার তোদের বিছানা না কেমন যেন খালি নড়ছে, তারপরে এরকম নড়ছে বলবে। তারপরে আমরা ব্যাপারটা একসময় বুঝতে পারলাম যে হ্যাঁ হয়তো এদের এখানে কিছু একটা করে। তারপরে ওই ঘরে যখন ভাই হয় হচ্ছে জুলাই মাসের 5 তারিখে, নার্সিংহোম থেকে তো ছুটি দিয়ে আসে 10 তারিখের দিকে, তারপরে ওখানে থাকতো। হ্যাঁ। ওই যখন ওর একটু যখন বয়স হলো, মানে খালি দাঁড়াতে পারতো ধরে ধরে এরকম, হ্যাঁ হ্যাঁ। আর মোটামুটি একটু হামাগড় দিতে পারতো, এমনি সময় ওদিকে পাকা ঘরেই থাকতো, কিন্তু বাদ বাকি শোয়ার সময় হলে তখন ওকে মাটির ঘরে রাখা হতো। কারণ ওইদিকে পাকা ঘরে বারান্দা ছিল না, প্রচন্ড রোদ গরম হতো, আর জুলাই মাস তো ওই সময়টা প্রচন্ডই গরম। তারপরেও 6 মাস পর মনে করো ঠান্ডাই, তাও এই ঘরে থাকা হতো, যে ওই ঘরে তখনও পার হওয়া হয়নি। মানে ওই ঘরে আমরা পাকা ঘরে পারমানেন্টলি পার হয়ে যাই 1 বছর আগে। মানে আমাদের চালগুলো ঠিক করার জন্য তখন ওই বৃষ্টিতে জল পড়েছিল, তো জিনিসপত্র সব ওই ঘরে পার করা হয়, কিন্তু বিছানার পত্র এখানেই ছিল, তো এখানে এসে রাত্রেবেলা শোয়া হতো। ওই ঘরে খাটটার তখনও নেওয়া হয়নি। তারপরে ওই আমার ভাইকে একদিন শুয়ে রেখে, ও যখন ঘুমিয়ে গেছে, মানে তখন ব্যাপারটা ছিল কি ভাই ঘুমিয়ে গেলে সব কাজ তাড়াহুড়ো করে করতে হবে, তো ঘুমিয়ে গেছে, আমিও তখন এসে ঘুমিয়ে গেছি ওর পাশে। মানে ওকে দোলনা দিচ্ছি, দুটো চৌকি ছিল, একটা এই দিকে একটা এই সাইডে, এটা তো আমি ওকে দোল দিচ্ছি আর ঘুমিয়ে গেছি। হট করে মনে হলো দরজায় কেউ যেন নক করছে আমাদের মেন গেটে। তো মা স্নান করছে, মানে বাইরের গেটটা, তাই তো? বাইরের গেটটা, একদম বাইরের গেটটা। আর ওই গেটটা থেকে আমাদের ঘরে আসতে মানে যদি হেঁটে হেঁটে আসো তো 1 মিনিট লাগবে, আর যদি এমনি দৌড়ে যাও তাহলে তো চলে গেলে। আমি দৌড়ে গেছি, দৌড়েই এসছি। মানে খুব জোর হলো 10 থেকে 20 সেকেন্ড সময় লেগেছে, এর থেকে বেশি লাগবে না। গেটটা খুলেছি, খুলে দেখলাম একটা লোক। তো আমাদের যে দোকান আছে, তো সেই লোকটাকে বললাম তুমি একটু দাঁড়াও, মা গেট খুলে দিচ্ছে। তো আমি গেটটা লাগিয়ে দিয়ে ভেতরে এসেছি। ভেতরে এসে দেখছি ভাই মেঝেতে পড়ে আছে। ওকে ঘুমিয়েছিল? ও ঘুমিয়েছিল, ও জেগেছিল না, ও ঘুমিয়েছিল। আচ্ছা, ভেতরে তুমি গিয়ে দেখলে যে ভিতরে ও তোমার ভাই পড়ে মাটিতে আছে? হ্যাঁ, মাটিতে পড়ে আছে। আর তখনও কি ঘুমিয়েছিল না? মানে না তখন ও ঘুমিয়েছিল, ও যে পড়ে আছে কিন্তু ঘুমিয়েছিল। তোমাদের বাড়িতে সেই সময় কেউ ছিল কি, মানে ওই ঘরের মধ্যে আর কেউ? না আর কেউ ছিল না, শুধু আমি একাই ছিলাম। আমি শুধু বাইরে গিয়েছি আর এসেছি এইটুকু সময়। আচ্ছা। এমনি যত তাড়াতাড়ি বললাম গিয়েছে এসেছি, ওর মধ্যে আমি চলে এসেছি ঘুরে। আচ্ছা। তো আমি এসেছি তাড়াতাড়ি, এটার কারণ হচ্ছে আমারও ঘুম পাচ্ছিল, আর ঘুমের মধ্যে থেকে উঠে গেছি। আর দ্বিতীয় হচ্ছে ওই মানে যে দোলনাটা যেখানে লাগানো ছিল যে বাসটার সাথে, তো ওটা হচ্ছে ফ্যানের একদম কাছে, তো মানে দোল দিয়ে এসেছি, ফট করে যদি ফ্যানে লাগে তো আবার দড়িটা কেটে যাবে না।
হ্যাঁ মোটা দড়ি, তাও আর কি একটু দেখে শুনে দোল দিতে হয়। আমি মনে হলো যে আমি মনে হয় দোলটা সাইডে দিয়ে এসেছি, দিয়ে ফট করে দৌড়ে আসছি, এসে দেখি ওর মেঝেতে পড়ে আছে। আচ্ছা তো দেখে তো আমি ভয় পেয়ে গেছি, মেঝেতে আবার পড়লো কি করে। আমি আবার ভাবছি ও মনে হয় পড়ে গেছে, মানে আমি আবার আমার মানে ঘুমের মধ্যে মনে হলো ওকে জেগে গেছে। এবার দেখছি যে ও কিন্তু মানে চোখ বন্ধ। আমি তখন ওকে আচ্ছা। তুললাম, ওকে যেই তুললাম সেই প্রচন্ড কান্নাকাটি। ও তার মানে তখন ও ঘুমিয়েছিল আর কি কোনো হ্যাঁ, মতে। তখনও ঘুমিয়েছিল। আমি যখন ওকে তুললাম তখন কান্নাকাটিটা শুরু। তারপর থেকে যখনই মানে সন্ধ্যাবেলা ওই বাচ্চাদের হয় না, যখনই খাই তখন একটু ঘুমিয়ে দিলাম। যখন আমি ভাইকে বেশিরভাগ আমি খাওয়াতাম, যে খাইয়ে দিয়ে মা বলতো, মানে মা যেহেতু সিজার অনেকদিন পরে, আমি হওয়ার 10 বছর পরে ভাই হয়েছে, তো মা ওভাবে নিতে পারতো না, আচ্ছা আচ্ছা। তো আমি নিতাম। তো নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, তো ওই ঘরে আমিও থাকতাম ওর পাশাপাশি, যাতে ও বিছানা থেকে পড়ে টরে না যায় বা আর কিছু না হয়। তো এরকম যখন ওই ঘরে ওকে ঘুমিয়ে দিই, ও তখনকার মতো হয়তো ঘুমিয়ে যায়, কিন্তু পরে এই ধরো রাত্রেবেলা 12টা 1টা বা যখনই ও যদি ফট করে ও জেগে যায় ঘুম থেকে, হ্যাঁ ও আর ওই ঘরে থাকতে চাইতো না। মানে কান্না জুড়ে যেত। হ্যাঁ হ্যাঁ, কান্না করতো। মানে তুমি যতই ওকে বোঝাও, যতই ভালোভাবে ওকে রাখার চেষ্টা করো, যতই করো, ওই ঘরে থাকবে না। যতই মানে ঠান্ডা হোক, ওই ঘরটা আরাম হোক, থাকবে না। এমনি গরমের মধ্যে ওখানে এই পাকা ঘরে নিয়ে এসে যদি গরমের মধ্যে ওকে এমনি খালি নিয়ে আসো, ও তাতেই ঘুমিয়ে যায়। আচ্ছা একদিন একটা মানে ওরকম ব্যাপারটা তো বুঝিনি যে এই ঘরের প্রবলেমের জন্য এরকম। একদিন ঘুমাচ্ছে না, আমরা তখন ভাবছি 3টা 3:30 বাজে, তো তাহলে যাই টিভি দেখি। গিয়ে তখন ওই ঘর নিয়ে গেছি, সাড়ে তখন তিনটা মানে রাত্রি না বিকেল? এই রাত্রি বিকেল। রাত্রি রাত্রি আচ্ছা মানে রাত্রেবেলা জেগে যেত। মানে হয়তো মনে করো 8টার দিকে ওকে খাইয়ে দিলাম, 8টা বা 7:30টার দিকে, তারপরে ও হয়তো ঘুমিয়ে গেল, ও আর উঠতো না রাত্রেবেলা, ভাই জাগতো না। কিন্তু ওই যে মনে করো 4 থেকে 5 মাস হবে, আমরা তখন ওটা বুঝতে পারিনি। ওই ঘরে যখন ও ঘুমিয়ে থাকবে, হঠাৎ করে রাত্রেবেলা যদি জেগে যায়, হয়তো বাথরুম করে দিল বা হয়তো বা এমনিতেই হয়তো জেগে যায়, ও জেগে গিয়ে ব্যাস ওই যে কান্না শুরু করবে, ওই ঘরে ও থাকতোই না। আচ্ছা আচ্ছা। তারপরে ওকে এই ঘরে নিয়ে আসা হলো। এই ঘরে নিয়ে এসে তখন ও দিব্যি শুয়ে থাকে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই ঘরে ও গেলেই এই ব্যাপারটা মানে বেশিরভাগ রাত্রের সময়টা লক্ষ্য করলাম। তখন মা বলছে যে তাহলে এই ঘরে আর থাকবো না, ওই ঘরেই আমরা একবারে তাহলে চলে যাই। হ্যাঁ হ্যাঁ। তখন আমরা একদিন মানে ওই ঘরে চৌকি টকি, তারপরে জিনিসপত্র আরো ছিল, আলমারি, একটা ছোট আলমারি ছিল, বাদ বাকি গুলো আলনা আলমারি এগুলো সব এই ঘরে নিয়ে আসা হয়েছিল ওই যে বৃষ্টির সময়, ওই চালটা খোলার সময়। তো ওগুলো সবকিছু বের করে আনছি। মানে মা বলছে যে এই ঘরের চৌকিটা তো বড়, এটাই সাইডের রুমটাতে নিয়ে চলে যায়, আর ওই ঘরের ছোটটা এই ঘরে থাক, যদি তোর বাবা শুলে নাহলে আমরা শুবো না, তুই আরে ভাই এই ঘরে আসবি না। তখন আমি ক্লাস 5-এ 6-এ পড়ি। তখন এভাবে যেদিন চৌকিটা পার করা হচ্ছে, সেদিন এমনিতে বৃষ্টি হচ্ছিল না, হঠাৎ করে দুপুরের দিকে এরকম বৃষ্টি চালু হয়ে যায় ঝমঝম করে। তো আমার যে বর্মা জেঠু, সে মানে আমরা যে পার হচ্ছি এই ব্যাপারটা কিন্তু ওরা বুঝতে পেরেছে, যেহেতু চৌকি সরানো এটা একটা আওয়াজ তো হবেই না। হ্যাঁ সেটা স্বাভাবিক। তো ওরা দুজনই মিনিমাম 4-5 বার এসছে, এসে বলছে যে তোমরা কেন এই ঘরে পার হচ্ছ, কি দরকার, এই ঘরটাই তো ভালো ছিল, এখানে কেন থাকবে না, এরকম একটা ব্যাপার। তারপরে আমরা ওই ঘরে থাকতাম না। এটা দিয়ে তারপরে 2-3 বছর গেল। যাবার পরে হঠাৎ এক সময় মা বলল যে তখন ভাইয়ের বয়স হবে এই 4। মা বললো যে এখন তো প্রচন্ড গরম পড়ছে, তো এই ঘর পাকা ঘরে তো দুপুরবেলা থাকা যাচ্ছে না, তো আমরা দুপুরবেলাটা ওই ঘরে থাকবো, আর রাত্রেবেলা তখন ও এখানেই থাকবো। দিনের বেলা আবার কি হয়, দিনের বেলা তো জেগেই থাকি। আচ্ছা আচ্ছা। তো এভাবে করে ওই ঘরে থাকা হতো, তারপরে এই ঘরে চলে আসা হতো। ওরকম কোনো প্রবলেম নেই, আর কেউ থাকলেই ওই ঘরে যেতাম, না হলে যেতাম না। ঠিক আছে। তারপরে আমাদের এই যে রাস্তার সাইডে মাটির ঘর আছে দুটো, একটা তো একটু খারাপ হয়ে গেছে ওই যে জল পড়ে, আর একটা ভালো আছে। ওই ঘরটাতে তারপরে এখন আমরা থাকি, আর পাকা ঘরে। ওই ঘর আর যেই ঘরটা ছিল, মানে যেই ঘরটা নিয়ে ঘটনাটা, ওই ঘরটা এখন আর নেই, আমরা ভেঙে দিই পরে। আচ্ছা। তো
হঠাৎ করে একদিন একটা লোক আমাদের দোকানে আসে, মানে গ্যাস ভরাতে আসে। সেই লোকটা আমার বাবাকে বলছে যে একটা কথা বলবো। বলছে যে হ্যাঁ বলুন। লোকটার বয়স হবে এই 55 56 এরকম হবে। একটু মোটা সোটা ফর্সা ধরনের লোকটা ছিল। আচ্ছা। তো লোকটা বলছে যে বাবা একটা কথা বলবো। বাবা বললো যে হ্যাঁ বলুন। বলছে যে এরকম তোমাদের বাড়িতে না আমার একটু খারাপ এরকম মনে হচ্ছে, তো এরকম কি সত্যি নাকি আমার এরকম। বলছে যে হ্যাঁ এরকম তো একটা সমস্যা হচ্ছে। বাবা সবটাই বললো তখন লোকটাকে। তখন লোকটা বললো যে ঠিক আছে আমি তাহলে আসবো, তুমি দুটো পায়রা কিনে এনে রেখো, মানে যাবতীয় আর কি কি সব জিনিসও বলেছিল এসব নিয়ে এসে রেখো, আমি আসবো সন্ধ্যাবেলায়। তখন যথারীতি লোকটা দুদিন পরে একদিন সন্ধ্যাবেলা আসলো। এসে তারপরে কি করলো, তখনই ওই জানা গেছিল যে ওই যে ব্যাপার, মানে যেই নেগেটিভ এনার্জিটা ওখানে আছে সেটা ওই কালী। তারপরে সেই পায়রাগুলোকে বাবাকে বললো যে অনেক দূরে ফেলে দিয়ে আসো বা ছেড়ে দিয়ে আসো, কিছু করার দরকার নেই। তারপর দিয়ে আসলো। তারপরে সবকিছু নর্মাল, তারপরে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে যেটা এরপর হ্যাঁ হ্যাঁ বলো। এরপরে এই ঘটনাটা কত সালে, 2018 শীতের দিকে একটু, মানে আচ্ছা একদম শীত পড়ে গেছে এটাও না, মানে শীত আসছে আসছে এরকম সময় না, শীত যাচ্ছে এরকম একটা টাইমে, আমারও তো মনে নেই। তার কিছুদিন পরেই আমার জেঠু মারা যায়। আচ্ছা। এবার জেঠু মারা যায় কিভাবে, মানে এমনিতে তো সবাই বলছে যে মানে ব্লাড প্রেশার হাই হয়ে গেছিল, অ্যাসিডিটি এই সেই হেন তেন। কিন্তু আমি যখন দেখেছিলাম ওই ঘরে গিয়ে, মানে লোকটা না বুঝতেই পারছিল না। মানে তোমার জেঠু? হ্যাঁ, মানে সেদিন একটা বাড়ির পাশে একটা নিমন্ত্রণ ছিল, তো প্রতিদিন কোথাও, মানে এমনিতে তো ওরকম তো ভালো সম্পর্ক নয়, কিন্তু আবার খুব খারাপও না, মানে মুখে মিষ্টি কিন্তু আবার ওই যাকে বলে খুব একটা ভালো নয়। আচ্ছা। কিন্তু কোথাও যদি যেত তখন বলতো যে তুমি, মানে আমাকে আর ভাইকে বলতো যে চল তোরা দুজন আমার সঙ্গে। তো আমরা তো যেতাম না, কিন্তু বলতো। সেদিন এরকম সন্ধ্যাবেলায় কিন্তু বললো না যে কোথায় যাচ্ছ কি, মানে আমি যাচ্ছি কি চল আমার সঙ্গে, নিজে নিজে একা একাই চলে গেল। আমরাও যাচ্ছিলামই, বাবা রেডি হচ্ছিল, দিয়ে বেরিয়ে ওই যে বেরিয়ে খালি গেলাম, বাড়ি একদম পাশেই, বেরিয়ে খালি গেলাম, তাতেই দেখি জেঠু বাড়িতে চলে গেল খাওয়া দাওয়া করে। আচ্ছা। তখন আমরা খেতে বসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে গেল। এত তাড়াতাড়ি আবার খাওয়াও হয়ে গেল। আর ওখানে গিয়ে তখন লোকগুলো বলছে যে এত তাড়াতাড়ি খেয়ে নিল, ওইটাও নিল, এত তাড়াতাড়ি, মানে ওই লোকগুলো আর কি অবাক, এত তাড়াতাড়ি আবার খেতে পায়নি। খেয়ে টেয়ে নিয়ে চলে এসেছে। তখন আমি, বড়মা, মা বাবা এরা সব বসেছিলাম। আমার দাদা আর এর মধ্যেই কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম, কারণ আগে যারা খাচ্ছিল তারা বসেছিল। তারপরে আমার দাদা এর মধ্যে 2-3 বার এসে মানে যেই বাড়ির অনুষ্ঠান সেই বাড়ির কাকুটাকে বলেছে যে আমার মাকে ডেকে দাও তো, বাবার শরীরটা খারাপ করছে। দাদা বলতে তোমার মানে জেঠুর ছেলে? হ্যাঁ। আচ্ছা। বলছে বাবার শরীরটা খারাপ করছে, মাকে পাঠিয়ে দাও। তখন ওই কাকুটা কি করলো, মানে খাবার টাবার দিয়ে বললো কি বৌদি তুমি বাড়িতে যাও। ও তখন তো, আর এইটা কথা শুনে আমি আবার যা ছিল, মানে যা খেয়েছি আমি ওভাবে হাত ধুয়ে তাড়াতাড়ি ফটাফট চলে এসেছি, মানে সবার আগে আমি এসেছি। দিয়ে আমি ওদের বাড়িতে গেলাম, গিয়ে দেখছি মানে ওখানে আরো 2-4 জন পাশের, মানে পাড়ার লোকজন ওখানে দাঁড়িয়ে আছে, একটা দাদু, 2-4টা কাকু। কিন্তু মানে সবাই ওকে মানে বলছে যে তুমি এত হাঁপাচ্ছ, মানে ঘেমে গেছে, যেভাবে স্ট্রোক করলে যে ব্যাপারটা হয় না, প্রচন্ড ঘেমে যায় লোকজন, ওরকমই। কিন্তু ওনা বসতে পারছে না কিছুতেই। মানে ওকে যে 3-4 জন লোক মিলে বসাচ্ছে, মানে একটা অসুস্থ লোক 3-4 জন লোক মিলে বসাতে পারবে না? সেটা স্বাভাবিক, বসবেও তো, কেন বসতে পারবে না? হ্যাঁ বসবেই তো, ওটাই তো, কিন্তু বসছে না ওভাবেই পুরো। তারপরে তখন এইটা 10 মিনিট মোটামুটি চললো এরকম। তারপরে ওকে ধরে তখন বললো যে ঠিক আছে তাহলে হসপিটালে নিয়ে যাও, তারপর বাকিটা দেখা যাবে, আমার বাড়িতে বেশি টাইম নষ্ট করার দরকার নেই, এখন কি হয়েছে না হয়েছে হসপিটালে নিয়ে যাও, ডাক্তার দেখলে তাহলে ঠিক হবে। আর তখন 10:30টার কাছাকাছি এরকম বাজে। তখন নিয়ে গেল, ওই যে ঘর থেকে বের করলো, বের করার সঙ্গে সঙ্গে হাত পা ছেড়ে দিয়েছে তখন।
তারপরে তো হসপিটালে নিয়ে যায়নি, রাস্তাতেই শেষ। তারপরে নিয়ে আসলো, দেখে মনে হচ্ছিল কি যেন কেউ গলা চেপে ধরে আছে বা মানে ঘাড় ধরে আছে, এরকম মনে হচ্ছিল। মানে মাথা পুরো সোজা করে আছে আর চোখগুলো উপর দিকে, আর কনস্ট্যান্টলি হাঁপিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা, আর বারবার ঘোরাঘুরি করছে, কিন্তু বসতে পারছে না এক জায়গায়। মানে মনে হচ্ছে কেউ হয়তো বাইরে থেকে কোনো শক্তি হয়তো ওকে হ্যাঁ। এই করছে। তারপরে এই ঘটনাটা 2019 জানুয়ারির দিকে। তারপরে তবে গেল, তখন আমি আর মা মানে আমার মা এই ঘটনাটা, মানে ওদের যে আমাদের তো 40 করে, তোমাদের তো ওই যে 13 দিনে 11 হ্যাঁ দিনে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের প্রথমে 3 দিনে একটা করে, তার 3 দিন বা 4 দিনের মাথায়, মানে যেদিন মারা যায় সেদিন পরের দিন বাদ দিয়ে তারপরের দিন করে। আর অনেকে মানে ওই যে তোমাদের ব্রাহ্মণ কায়স্থ আছে না, হ্যাঁ হ্যাঁ, তো আমাদের মধ্যে অনেকে আবার 4 জন মানে 4 দিনে একদিন করে একদম বাদ, মানে একদম ওটা বাড়ি থেকে ওরা আর কি শুদ্ধ হয়ে যায়। আর আমাদের নিয়মে মানে আমরা যেহেতু হানফি, তো আমাদেরটা 40 দিনেই করে, আচ্ছা তারপরে 10 দিনে করে, দিয়ে তারপরে একবারে 40 দিনে। তো এমনিতে আমাদের ওরকম অসুখ বলে ব্যাপার থাকে না, কিন্তু যাদের বাড়িতে মানে মারা যায় তারা বাইরে গিয়ে থাকবে না আর কি, মানে অন্য কারোর বাড়িতে গিয়ে এক রাত থাকবে, মানে রাত থাকা যাবে না, এরকম ব্যাপার। আর মানে যেগুলো কাজ বারণ, যেমন আর অনেক কিছু জিনিসপত্র দু একটা নিয়ে বারণ আছে, বাদ বাকি সব এমনি এমনি, কোনো সমস্যা নেই কোথাও যেতে আসতে। আর ওই লোকটার নাম করে আর কি আমাদের যে কোরআন আছে সেটা পড়তে হয়, তারপরে দোয়া টোয়া যা বলে এসব কিছু, মানে তার নামে আর কি, যাতে তার আত্মা শান্তি পায়, এই জন্য। তখন ওই 40 দিন পার হয়ে যাবার পরে, যেটাকে বিলাত বলে আর কি, বিলাত, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। সে 40 দিন পরে ওই যে মহিলা, মানে এই যে এটা করে সেটা একজন মহিলা আছে, আর ওই যে রাঙ্গাপুকুরের একটা লোক আছে সে, আর আরো দু একজন লোক আছে। তো তারা তারপরে আবার যাতায়াত মোটামুটি চালু হয়। আমার মা একদিন আমাকে বলছে, মানে তখন তো আমি ছোট ছিলাম, 2019 মনে করো আমি কিসে যে পড়ি, 7 না 8, তত তো আর বুঝতাম না এগুলো তখন। মানে আমার মা এখন বলে যে মানে যখন মারা যায় আমার জেঠু, তার কিছুদিন আগে ওরা যখন এরকম সন্ধ্যাবেলা করে এসে করে, মানে শোনা যায় ওরা যে করছে, এখন তো পাকা ঘরে পড়ে তো শোনা যায়। তো বলছে নাকি হ্যাঁ তাজা মানুষ নেবো, এই নেবো সেই নেবো, এরকম করে বলতো। আচ্ছা, তারপরে নাকি আমার জেঠু মারা যায় কিছুদিন পরে। এখন ওদের দেওয়ালটা যখন ভেঙে দেওয়া হয়েছে, আমাদের এই থেকে পুরোটা ভেঙে দেওয়া হয়েছে প্রথমে, তারপর ওদেরটা ওরা ভেঙেছে। তো এইখানটাতে একদিন আমার বড়মা আর কি একটা মানে কিছু যেন মাটি খুঁড়ে বের করছিল। তো আমার মা মাটি খুঁড়ের আওয়াজ পেয়ে ঘর দেখতে যায় যে কি হয়েছে। কোথায় মানে এই মানে মাটি খুঁড়ছিল কোথায়? মাটি খুঁড়ছিল ওটা মানে আমাদের বাড়ির এটা বলে তুমি বুঝতে পারো, আমাদের মেন গেট দিয়ে ঢুকলে, হ্যাঁ, ঢুকে আমাদের এই সাইডে বাথরুম, আর এই সাইড দিয়ে এসে রান্নাঘর, একই লাইনে বাথরুম, আর তারপরে সিঁড়ি দিয়ে ওঠার জায়গা, তারপরে আমাদের রান্নাঘর, আর মাঝখানে আমাদের উঠানের মতো আছে ছোট্ট, আর ওদিকে টিনের বারান্দাগুলো নামানো আছে উঠানের মধ্যেই, হ্যাঁ। অল্প একটু ফাঁকা আছে। আর এই সাইডে আমাদের পাকা ঘর, আর পাকা ঘরের এই সাইড দিয়ে আমাদের এই যে রাস্তার দিকে মাটির ঘরগুলো, আর ওই সাইডে একদম আমাদের পাকা ঘর আছে, আর মাঝখানে অনেকটাই ফাঁকা, ওই ফাঁকাটাতে ওই ঘরটা ছিল। আচ্ছা, আর পেছনের দিকটা আগে ফাঁকা ছিল, আগে ওইদিকে গোয়াল ঘর ছিল, আর এই সাইডে ট্যাপ ছিল একটা, আর টিউবওয়েল ছিল, ওগুলো বাইরের দিকে ছিল বাড়ির। এখন তো ওই জায়গাটা সবটাই ঘিরে দেওয়া হয়েছে, এখন আর ওগুলো কিছু নেই। তো ওই ঘরটার মানে আমাদের সাইডটা বাদ দিয়ে ওদের সাইড থেকে যে পোর্শনটা পড়ছে ওই দিকটাতে ওরা কি যেন খুঁড়ছিল। তো আমার মা দেখতে যায়, দেখতে বর্মা তো দেখতে যায় না, মানে দাঁড়িয়েছিল ওখানে, আর ওখানে 3-4 জন লোক ছিল, আর আমরা কেউই বাড়িতে ছিলাম না সেই সময়। ভাই স্কুলে গেছিল, বাবা মনে হয় ভাইকে স্কুল থেকে আনতে গেছিল, আর আমিও বাড়িতে ছিলাম না, টলেজে গেছিলাম। এটা কিছুদিন আগের ঘটনা, আচ্ছা, এই ধরো 8-9 মাস হয়তো হলো, মানে আগে শীতটা যে গেল, শীতের কিছুদিন আগে। আচ্ছা, আচ্ছা। তখন ওই কি যেন ওঠাচ্ছিল, তো আমার মা দেখতে যায়, কিন্তু ওরা দেখতে দেয় না, কিন্তু তাও মা বুঝতে পারে যে কিছু যেন লাল কাপড়ের মধ্যে করে মোড়ানো আছে, দিয়ে ওরা নিয়ে যায় ওটা। তার মানে মাটির মধ্যেই কোনো কিছু একটা ঢোকানো ছিল, সেটা ওরা বের করেছে আর কি।
হুম। আর ওদের বাড়িতে কিছু হলে, মানে কোনো অনুষ্ঠান হলে, এটা আমি দেখি যে ওদের বাড়িতে যদি আমি খাওয়া দাওয়া করি, আমার শরীর প্রচন্ড অসুস্থ হয়ে যায়। ওই যে একবার ওই যে, হ্যাঁ, আমার জেঠু যখন ওই যে মারা যায়, তখন ওদের বাড়িতে যখন মানে খাওয়া দাওয়া করছিলাম, তো আমার এত পেটে ব্যথা, মানে ডাক্তার, তখন তো করোনার সময়, ডাক্তার ভেবেছিল যে আমার পেটে নাকি ওই যে অ্যাপেন্ডিক্স বলে না, অ্যাপেন্ডিক্স হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। মানে প্রচন্ড পেটে ব্যথা, আমি কিছুতেই থাকতে পারতাম না, না বসে না শুয়ে, মানে একদম বাজে অবস্থা। আচ্ছা, বাকিরাও তো হয়তো তোমাদের বাড়ির যারা আরো আছে তারাও তো হয়তো খেতে যেত সেই টাইমে, তাদের কি কোনো হ্যাঁ। সমস্যা হয়েছিল? না, ওদের কিছু হতো না, আমারই এরকম হতো। তবে আমি একটা জিনিস বলে রাখি, এটা এর মধ্যে কোন কি আর সাইন্স আছে জানি না, তবে এই জিনিসটা কিন্তু পুরো মৃত বাড়িতে খেতে গেলে শ্রাদ্ধ বা সময় হুম। অনেকেই কিন্তু এই জিনিসটা কিন্তু অনুভব করে। না না, এটা তো হয়, এটা তো স্বাভাবিক কথা। অনেকের সঙ্গে কিন্তু হয় যে শ্রাদ্ধ বাড়ি খেয়ে শ্রাদ্ধ বাড়িতে এরকম খেলে কিন্তু হয়, সহ্য হয় না অনেকের। কিন্তু মানে আমি এমনি ওটা বললাম, সেই সময় হয়েছিল শরীর খারাপটা বেশি, তাই। কিন্তু এমনি ওদের বাড়িতে নর্মাল খাবার যদি দিয়ে যায়, আমি খাই, তবু আমার শরীরটা না মানে খারাপ হয়ে যায় আর কি। ভালো শরীর আছে, হয়তো কিছু খেলাম, ব্যাস। মানে এমনি টাইমেও তাই তো এইরকম জিনিসটা হ্যাঁ। হতো আর কি। ওদের বাড়িতে খেলেই এরকম হয়। আচ্ছা। তো ওটা যে মানে তখন এই 3 দিনের পর থেকে যে মিলাদ গুলো হচ্ছিল, সেটাতে আমি তখন তো ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করছিলাম। খেয়ে দিয়ে তখন প্রচন্ড পেট ব্যথা, কিছুতেই পেট ব্যথা ভালো হয় না। তারপরে যেই 40 দিন পেরিয়ে গেল, তারপরে আমি মোটামুটি আর কি ঠিক হয়ে গেলাম, মানে ধীরে ধীরে আর কি ঠিক হয়ে গেলাম। আচ্ছা। সেই ওই কয়েকদিনে আমি কত ডাক্তার দেখিয়েছি, কত ওষুধ খেয়েছি, কতবার যে হসপিটালে গিয়েছি কোনো ঠিক নেই, কিন্তু পেট ব্যথা কিছুতেই ভালো হয় না। আর এদিকে আল্ট্রাসোনোগ্রাফি তো আমি 3-4 বার করেছি, তবুও কোনো মানে সবকিছু রিপোর্ট নর্মাল, অথচ পেট ব্যথাই যাচ্ছে না। ডাক্তারও কিছু বুঝতে পারছে না যে এই ব্যাপারটা কেন। না, গ্যাসের ওষুধ তো খাচ্ছি, রোজই খাচ্ছি, এত গ্যাসের ওষুধ খাচ্ছি, তার সত্ত্বেও গ্যাস হওয়ার তো কোনো কারণ নেই। আচ্ছা। এমনি তারপরে মানে অনেক টেস্ট করে দেখেছিল, ব্লাড টেস্ট, যে খাবারের কোনো থেকে কিছু হয়েছে কিনা, বা রক্তের সবকিছু ঠিক আছে কিনা। খালি শুধু হিমোগ্লোবিন কম ছিল, বাদ বাকি সবকিছু আমার নর্মাল ছিল টেস্টে। আচ্ছা। মানে যেহেতু আমি খেতে পারছিলাম না, সেই জন্য একটু মানে খালি গ্লুকোজের যে লেভেল সেটা কমে গেছিল, আর হিমোগ্লোবিনটা কম ছিল, আচ্ছা। বাদ বাকি সব ঠিক ছিল। এবার ওদের বাড়িতে যখন আমি যাই, মানে ওদের যখন মানে বাড়িতে হয়তো এমনি ওদের মেন গেটটা খুলে না, ওদের সাইডে দিকে গোয়াল ঘর, রান্নাঘর, আর মানে উঠান পরে ওদের মানে ওদের ঘরে যেতে একটু টাইম লাগে আর কি, মেন গেট থেকে। আচ্ছা। তো মাঝখান দিকে মানে যখন যদি ছাদ করে দেয় তাহলে ডাইনিং টাইনিং বেরোবে, কিন্তু এখনো তো ওরকম নেই। তো ওই দিকে ওদের ভেতরের ঘরগুলোতে গেলে আমার মনে হয় কি যেন মানে দম বন্ধ হয়ে আসছে, কেমন যেন একটা মানে আনছানা যেন একটা বাজে একটা গন্ধ পাওয়া যায়। মানে বাজে ঠিক না, মানে গন্ধটা কেমনই যেন, আমি কাউকে বলতে পারি না যে গন্ধটা কিরকম। আমাদের বাড়িতে থাকি তখন ওই মাঝে মাঝে গন্ধটা পাই, মানে খুব মাইল্ড একটা গন্ধ, মানে একদম মৃদু, ধূপকাঠিও ঠিক বলা যাবে না, ধূপকাঠি গন্ধ তো সুন্দর হয়, হ্যাঁ। এটা বাজেও না খারাপও না, কিন্তু মনে হয় যে কিছু একটা অপরিচিত একটা একদম। হ্যাঁ। আর মনে হয় কি মানে গা ফুলে উঠছে, গায়ে কাটা কাটা দিয়ে উঠছে, মানে বেশিক্ষণ থাকা যায় না, আমি তো বেরিয়েই আসি। আচ্ছা আচ্ছা। এই ব্যাপারটার পর আমি ওদের বাড়িতে খুব একটা যাতায়াত করি না, এমনি বাইরে থেকেই যা হলো কথাবার্তা বললাম, বাট ওদের ঘরে যেরকম আগে যেতাম ইয়ে করতাম, এখন আর ওই ব্যাপারটা করি না। তার মানে আর হ্যাঁ হ্যাঁ বলো। আবার মাঝে মাঝে ওই মনে হতো যে কেউ হেঁটে যাচ্ছে, এই ব্যাপারগুলো মানে আমি মাকে বলতাম, মানে হেঁটে যাচ্ছে আর কি, মনে হতো যে কোথায় কেমন মানে কোন সময় মনে হতো? এই আমি হয়তো পড়ছি রাত্রেবেলা, এই 8টা, 8:30, 9টা এরকম টাইমে আমি তো পড়ছি, মারা হয়তো পাকা ঘরে আছে, এদিকে আমি আছি, যেহেতু ভাই পড়তে দিত না, বই খাতা ছিঁড়ে দেবে এই ভয়ে আমি এদিকে পড়তাম। তো মনে হতো কি কেউ যেন ফট করে দরজা দিয়ে মানে দৌড়ে পার হয়ে গেল, পর্দাটা একটু নড়ে গেল, এরকম মনে হয়। পর্দা খোলাই থাকে, আমি যখন ঘরে থাকি মানে এই জন্য আমি না গেট টেট লাগাই না, মানে গেট লাগাই না, গেটের পর্দা সব উঁচু করাই থাকে। পড়তে বসলেও মা বলে কি উঁচু করে রাখবি, সাইডে সরানো আছে, তবুও মনে হয় যে এদিকে কেউ যেন গেল, পর্দা মানে নড়লো, তারপরে মনে হয় যে কেউ নুপুর পড়ে গেল,
কেউ মনে হয় হাঁটছে। এরকম আওয়াজ হয়, তাই না? আর যখন আমি শুয়ে থাকি তখন মনে হয় কি কেউ যে পাকা মেঝের উপরে যে কারো পা হয় না ভারী, মনে মোটা লোক যদি এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যায়, এক একটা একজনের এক এক রকম তো হাঁটার সাউন্ড হয়, এটা হ্যাঁ স্বাভাবিক। একটা ধাপ ধাপ করে আওয়াজ হয় না, মানে যেগুলো ওই যে আগে নেল পলিশ করা মেঝে থাকতো না, যেগুলো নিচে বালি ধুস দেওয়া থাকতো যেগুলোতে, হ্যাঁ হ্যাঁ এখন তো টাইলস বসালে ওরকম আওয়াজ হয় না, হ্যাঁ। কিন্তু ওই মেঝেগুলোতে হাঁটলে যেরকম টাইপের হয় ওরকম টাইপের আওয়াজ হতো। আচ্ছা, মানে এটা কি মানে ওইরকম আওয়াজ পাওয়ার পরে তখন কি কোনোদিন জিজ্ঞেস করেছো কাউকে, বাড়ির কাউকে, যে তোমরা কোথাও এইটা হ্যাঁ তোমরা পেয়েছো কিনা, বলে যে না আমরা তো কিছু শুনতে পাইনি। বা কি তাদের আবার মধ্যে কেউ হয়তো কেউ বাইরে বেরিয়েছিল, এরকম তো হতে পারে। না ওই সময় মনে করো বাবা বাড়িতে নেই, বাবা হয়তো দোকানে জিনিস নিতে গেছে বা আড্ডা টাড্ডা দিতে গেছে ওই সময়টাতে, আর আমি বাড়িতে হয়তো মা আমি আর ভাই হয়তো এগুলো টিভি দেখছে, আমি পড়ছি এরকম। বাড়িতে তো আদার্স কোনো লোক নেই যে কেউ থাকলে এরকম আওয়াজ করবে। আচ্ছা আচ্ছা। তার মানে ঘটনাটা তোমাদের এই যতখানি বললে সেইটুকুই ঘটনা তোমাদের হয়েছে আর কি। হ্যাঁ রিসেন্ট কোনো ঘটনা ঘটেছে এই 8 মাস আগের যে ঘটনাটুকু বললে, তারপর মানে এই এখনকার টাইমে? মানে রিসেন্ট এখনো ওরকম কিছু হয়নি, যেহেতু আমরা ওই যে রিসেন্ট বলতে কি ওখানে যেই ঘরটাতে আর কি মানে ওরা করতো সেই ঘরটার পাশে মানে একটা গাছ হয়েছে, ওই গাছটা মানে মানে বাতাস টাতাস নেই, এখন তো কোনো বাতাস নেই, হ্যাঁ জানলা দিয়ে দেখো তুমি দেখতে পারো কোনো বাতাস টাতাস কিন্তু নেই, কিন্তু এখন যদি আমি ওই দিকে দেখি দেখবে যে গাছটা কনস্ট্যান্টলি নড়তেই থাকে, মানে পাতাগুলো সবসময় নড়তে থাকে। মানে অন্য গাছের পাতা নড়ছে না, ওটাই নড়ছে? হ্যাঁ ওর পাশে তো পেঁপে গাছ আছে, এদিকে বৌদিদের দুটো, আমাদের পিছন দিকে জায়গা আছে ওখানে কলা গাছ আছে, বাঁশের গাছ টাছ আছে, ওই গাছগুলো কিন্তু নড়ছে না, অথচ বাঁশ গাছ কিন্তু অনেক হালকা। হ্যাঁ তাই তো, একটু হাওয়া দিলেই নড়ে। হাওয়া হলে তো সব গাছের পাতাই নড়বে, এটাই সব। মানে বাঁশ গাছ তো পুরোটাই নড়ে না, ওটা তো উপরের দিকে ছুটলা হয়, তো ওই গাছগুলো তো নড়বে না, অথচ ওই গাছটাই নড়ে। আচ্ছা, এটা এখনো হয় আর কি। যাই হোক, তো এরপরে আরো যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো, তোমার এই এপিসোডটা আরেকটা পার্ট 2 বের করে দেবো তাহলে, যদি হয় আর কি, কারণ এটা তো ইচ্ছা করে আর করানো সম্ভব নয়, কখন কি হবে বলা ঠিক নয়। হ্যাঁ সেই তো, ঠিক আছে, খুব ভালো লাগলো ঘটনাটা শোনার পরে তোমার কাছ থেকে। তো অনেকদিন ধরে আমাদের এপিসোডে ঘটনা আপলোড করা হচ্ছে না, আমাদের নিজস্ব একটু সমস্যার কারণে, তো আজকে এপিসোডটা আপলোড করব। তো ঠিক আছে, এপিসোডটা আপলোড করার পর একটু শেয়ার করে দিও তোমাদের পরিচিত অনেকজনের কাছ থেকে, যাতে তারাও শুনতে পারে ঘটনাটা। আর আমাদের হ্যাঁ বলো। ফোনটা কেটে করছি। তো এটুকু বলার পরে কিন্তু ঘটনা প্রেরিকা আমাদেরকে আরেকবার ফোন করে যেটা জানায় সেটা হলো যে এই যে আত্মা যে পুষে রাখতো, মানে আত্মাটাকে আটকে রাখতো সেই মেয়েটিকে মারার পরে, তার আত্মা আটকে রেখে তারা নাকি তন্ত্র সাধনার মাধ্যমে এই টাকা পয়সা ধন সম্পদ এইসব মানে পেত আর কি, মানে সেটা পাওয়ার ইয়ে করতো আর কি। তো সেই জন্যই তারা হয়তো আত্মাটা এভাবে আটকে রাখতো বা তার দ্বারা অন্যান্য মানে কাজকর্ম করাতো। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, ওর ভাই হওয়ার পরে নাকি ওদের একটু মানে ওর জেঠিমারা একটু মানে অসন্তুষ্ট হয়, তো তার একটু খারাপ করার জন্য মানে সেই সমস্ত অনেক রকম তন্ত্রমন্ত্র করে। তো যেটা প্রথমের মানে ভয়েস কলে আপনাদেরকে শোনানো হয়নি বা ওরা বলতে পারেনি, দ্বিতীয়বার আমাকে কিন্তু জানিয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনাটা। তো যারা আমাদের চ্যানেলে নতুন, আপনাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখার জন্য, যাতে আরও এরকম ঘটনা আপলোডের সাথে সাথে আপনারা সেটি শুনতে পারেন। তো যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আপনাদেরকে উৎসাহ দেবেন। আর এরকম আরও কোনো ভৌতিক ঘটনা আপনাদেরও যদি জানা থাকে বা আপনাদের সাথেও ঘটে থাকে, এই সমস্ত ঘটনা আপনারা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার পাঠানো ঘটনাটি আমরা আপনাদের চ্যানেলে সপ্তাহের যে কোনো একটি এপিসোডে আমাদের শ্রোতাদের শোনাতে পারবো। তো আপনার সেই সমস্ত ঘটনাগুলি আমাদের সাথে শেয়ার করতে হলে আপনারা আমাদের চ্যানেলের ভেরিফাইড ইমেল আইডিতে ইমেল করে পাঠাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন।
আমাদের এই সমস্ত ঘটনাগুলি লিখে পাঠাতে হলে অথবা আজকের ঘটনা প্রেরিকার মতো আজকে আমাদের সাথে ফোনে কথা বলার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে যোগাযোগ করে সেগুলো কিন্তু আপনারা জানাতে পারেন। তো আমাদের চ্যানেলের ইমেল আইডি হলো bhutbhishonstory@gmail.com। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখছি, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। দেশের বাইরে থেকে যারা ঘটনা পাঠাতে চান আপনারা ভয়েস ক্লিপ করে আমাদের ঘটনা পাঠাতে পারেন, এবং কেউ যদি আমাদের স্টুডিওতে এসে লাইভে ঘটনা বলতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে নিয়ে একটি লাইভ এপিসোড করতে সব সময় প্রস্তুত। তো যাই হোক, আজকের মতো ঘটনাটি এটুকুই। ফিরে আসবো আগামী এপিসোডে আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।